লাস্ট ক্লাসে আমরা ডুবন্ত বস্তুর ওপরে যে বেসিকগুলো ছিল সেই বেসিকগুলো সম্পর্কে জানছি। তো আজকে হলো ভাসমান বস্তুর জন্য যে বেসিকগুলো রয়েছে সেগুলো সম্পর্কে জানবো ইনশাল্লাহ। তো ভাসমান বস্তুর শর্ত কি কি আমি কিন্তু বলেছি ইতিপূর্বে ক্লাসে যে দুরকমভাবে বস্তু ভাসতে পারে। একটা হচ্ছে বস্তু আংশিক নিমজ্জিত অবস্থায় বা আংশিক ডুবন্ত অবস্থায়, আর একটা হচ্ছে বস্তু সম্পূর্ণ ডুবন্ত অবস্থায় ভাসতে পারে। তাছাড়া কিন্তু কখনোই কিন্তু বস্তু কিন্তু টোটালি টোটালি কিন্তু পানির উপর ভাসতে পারে না, সামান্য একটু হলেও তাকে ডুবেই ভাসতে হবে। আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছো। আমরা একটা পাত্র নিলাম, সে পাত্রের ভিতরে মনে করো কিছু পরিমাণ তরল নিয়েছি। এখন আমরা যদি বলি যে তরলের ঘনত্ব ρ1 এবং বস্তুর ঘনত্ব, আমরা একটা বস্তু বিবেচনা করলাম, এই বস্তুর ঘনত্ব ρ2। এখন এই বস্তুটাকে যদি তরলের ভিতরে নিয়ে আসি, আমরা কিন্তু লাস্ট ক্লাসে কন্ডিশন বলেছি ρ2 যদি ρ1 এর অপেক্ষা যদি বড় হয়, দ্যাট মিনস বস্তুর ঘনত্ব যদি তরলের ঘনত্ব অপেক্ষা বড় হয়, বস্তু কিন্তু ডুবে যাবে। তো বস্তু যখন ডুবে যাচ্ছে তখন একটু কথা চিন্তা করে দেখো যে এখন এই পাত্রের ভিতরে যে তুমি এই বস্তুটাকে যদি ছেড়ে দাও, যেহেতু এই বস্তুটার ঘনত্ব তরলের ঘনত্ব অপেক্ষা বেশি, তো এই অবস্থাতে যদি তরলের ভিতরে যদি বস্তুটাকে যদি ছেড়ে দাও তুমি, তাহলে কি ঘটবে? এখানে বস্তুটা কিন্তু সরাসরি কিন্তু একদমই পাত্রের তলা পর্যন্ত চলে আসবে। এখন কথা হচ্ছে যে তলা পর্যন্ত চলে আসবে, বস্তুকে আর নিচে যাবে না, যাবে না, কারণ বস্তুর উপর একটা বাধা বল দিবে এই তরলের নিচের পাত্র। যদি তুমি এই বস্তুটাকে যদি মনে করো, আমরা এই তরলটাকে বললাম পানি, সমুদ্রের পানি, এক্সাম্পল হিসেবে বলছি সমুদ্রের পানি, আর এই বস্তুটা হচ্ছে তো এই বস্তুর ঘনত্ব ρ2 সমুদ্রের পানি অপেক্ষা বেশি। এখন এই অবস্থাতে যদি বস্তুর উপরে যদি হচ্ছে এই সরি তরলের উপর যদি এই বস্তুটাকে যদি ছেড়ে দাও, সমুদ্রে যদি ছেড়ে দাও, এটা কি হবে বলো তো? একদম টোটালি যতদূর পর্যন্ত যাওয়া যায়, যতদূর পর্যন্ত সে কোনো বাধাপ্রাপ্ত না হবে, ততদূর পর্যন্ত সে কিন্তু যেতেই থাকবে, তাই না? আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছো। তো আমি ভাসমান বস্তু বোঝানোর জন্য ডুবন্ত বস্তুর মধ্যে আরেকবার একটু ঢুকবো তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করার জন্য। তো এই বস্তুটার ক্ষেত্রে যেহেতু তরলের ঘনত্ব বস্তুর ঘনত্ব থেকে বেশি, এটাকে আমরা বললাম প্রথম একটা বস্তু m1 ভরের একটা বস্তু, আমরা বললাম সরি m1 কেজি বা w1 কেজি ভরের একটা বস্তু বা w1 ওজনের একটি বস্তু। এখন এই বস্তুটার মধ্যে এক্স্যাক্টলি কি কাজ করবে? এই তরলের ভিতরে আমরা কিন্তু বলছি যে তরলের ভিতরে যে ঘটনাটা ঘটবে সেটা হচ্ছে এই বস্তুর ওজন সরাসরি নিচের দিকে কাজ করবে w1, এবং প্লবতা আমরা বলছি w2, বাধা বল তরল কর্তৃক বাধা বল কাজ করবে উপরের দিকে। আচ্ছা, এখানে বলো তো তরলের বাধা বল বেশি থাকবে নাকি ওজন বেশি থাকবে? ডেফিনেটলি ওজন বেশি থাকবে। ওজন বেশি থাকবে বলেই কিন্তু এই হচ্ছে বস্তুটা কিন্তু সরাসরি নিচের দিকে চলে আসবে। আমার কথা হচ্ছে বুঝতে পারছো যে বস্তুর ওজন এখানে অত্যাধিক পরিমাণ বেশি বা সামান্য একটু হলেও বেশি বলেই কিন্তু প্লবতা থেকে ওজন বেশি বলেই কিন্তু বস্তুটা নিচের দিকে আসবে। আমরা এই দুটোকে তো একটা ফোর্স বলছি, তাই না? ওজন কিন্তু বল, একটা অভিকর্ষ বল। তো এখানে দেখো কথা হচ্ছে যে একটা বস্তুর আমরা বলের সাম্যাবস্থা নিয়ম অনুসারে জানি যে একটা বস্তুর উপর যদি একের অধিক পরিমাণ বল কাজ করে, তাহলে সেই ক্ষেত্রে যদি ওই বলের লব্ধি বল যদি শূন্য হয়, তাহলে বস্তুটা এখানে স্থির থাকবে। আর লব্ধি বল যদি শূন্য না হয়, লব্ধি বল যেদিকে কাজ করবে সেদিকেই লব্ধি বলে বস্তুটা গতিশীল হবে। যেমন এই পেনটাকে আমি ইতিপূর্বে অনেক ক্লাসে এই ব্যাপারটা উদাহরণ দিয়েছি, জাস্ট সংক্ষেপে কথাটা বলছি। যেমন পেনটাকে তুমি এদিক থেকে 10 নিউটন বলে টানছো, আর এই দিক থেকে 5 নিউটন বলে টানছো, ডান দিকে 10 নিউটন, বাম দিকে 5 নিউটন। এখন পেনটার অবস্থা কি হবে বলো তো? পেনটা 5 নিউটন বলে এদিকে গতিশীল হয়ে যাবে না? এদিকে গতিশীল হয়ে যাবে। তার মানে আমরা বলছি এদিকে 10 নিউটন, এদিকে 5 নিউটন, তাহলে এই দুটোর বিয়োগফল কত? 5 নিউটন। তার মানে এর লব্ধি বল 5 নিউটন। আমি 5 বললে হয়তো অনেকে বুঝবো না। এদিকে 10 নিউটন বললাম, এদিকে 2 নিউটন বল দিচ্ছি, বাম দিকে 2 নিউটন বল দিচ্ছি, তাহলে এই দুটো বিয়োগফল কত? 8 নিউটন। ওই 8 নিউটন বলে এই পেনটা এইদিকে গতিশীল হয়ে যাবে। আশা করি আমার কথাটা বুঝছো। তো এখন কথা হচ্ছে যে বাট যদি এমন হতো পেনটার উপর এদিকে 10 নিউটন বল, এদিকেও 10 নিউটন বল কাজ করছে, তাহলে পেনটাকে নিশ্চিত থাকতো লব্ধি বল শূন্য। আশা করি এই ব্যাপারগুলো সবাই জানো। তাহলে দেখো এই বস্তুটার উপর নিচের দিকে বল বা অভিকর্ষ বল বা ওজন যেটা বলো না কেন কাজ করছে, আর ওপরের দিকে প্লবতা বল কাজ করছে। তো এই দুটোর মধ্যে আমরা বলছি যেহেতু W1 এর পরিমাণ বেশি, তাহলে অবশ্যই বস্তুটা এখানে সাম্য অবস্থায় থাকা সম্ভব না, এই জন্য বস্তুটা সরাসরি নিচে চলে আসবে। আশা করি আমার কথাটা বুঝছো। বাট মানে এই ক্ষেত্রে W1 ইজ নট W2, W1 নট ইকুয়াল W2, কারণ এইটার ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে W1
গ্রেটার দেন W2, বস্তুটা যখন ডুবে যাচ্ছে, ডুবন্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু কন্ডিশন, যদি বস্তুর ঘনত্ব বেশি হয় তাহলে অবশ্যই প্লবতা থেকে বস্তুর ওজনটা বেশি হবে। এখন দেখো তোমার হচ্ছে আমরা এবার আসলে ডুবন্ত বস্তুর শর্তের দিকে চলে আসি। যদি ডুবন্ত বস্তুর শর্তটা যদি আমরা বলি তাহলে যে অবস্থাটা দাঁড়াবে, দেখো আমরা ভাসমান বস্তুর জন্য আবার পুনরায় দুইটা চিত্র আঁকিয়েছি। এইটুকু অংশ ডুবন্ত অংশের জন্য, এবার এইটুকু অংশ হচ্ছে মানে এর বাইরের যে অংশটা এটা হলো ভাসমান বস্তুর জন্য বোঝাচ্ছে আর কি। তো দেখো ভাসমানের ক্ষেত্রে আমরা কিন্তু দুরকমভাবে দেখি বস্তু ভাসে, একটা হলো আংশিক নিমজ্জিত অবস্থা আর একটা হলো পুরোপুরি নিমজ্জিত অবস্থায়। তো আংশিক নিমজ্জিত অবস্থার ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে এইটা, যদি ρ1 হয় তরলের ঘনত্ব এবং ρ2 যদি বস্তুর ঘনত্ব হয়, তখন যখন তরলের ঘনত্ব বস্তুর ঘনত্ব থেকে বেশি তখন এই আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসবে, আর যখন বস্তুর ঘনত্ব ও তরলের ঘনত্ব সমান তখন পুরোপুরি নিমজ্জিত অবস্থায় ভাসবে। এখন আমরা যদি দেখি যে বস্তু যখন ভাসমান অবস্থায় থাকে, হোক সেটা আংশিক নিমজ্জিত অথবা হোক সেটা পুরোপুরি নিমজ্জিত, তখন বস্তুর উপরে কি অবস্থাটা তৈরি হয়। আমি কিন্তু একটু আগেই কিন্তু উদাহরণ দিলাম যে মানে বস্তুটা ভাসে কেন, আমরা একটু দেখি আগে। এই যে এই পেনটার উপরে আমি একটু আগে উদাহরণ দিলাম যে পেনটার উপরে এদিকে 10 নিউটন বল দেওয়া হচ্ছে, আবার বাম দিকেও 10 নিউটন বল দেওয়া হচ্ছে, তাহলে পেন কিন্তু এখানে স্থির, তাই না? তরলের উপরে এই বস্তুটি ভাসছে কেন বা নিমজ্জিত অবস্থায় ভাসছে কেন, এর কারণ হচ্ছে এই বস্তুটিকে যখন তরলের ভিতরে যখন নিক্ষেপ করা হচ্ছে তখন এমন ঘটনা ঘটছে যে বস্তুর ওজন W1 নিচের দিকে কাজ করছে আর এই তরল কর্তৃক বাধা W2 কাজ করছে উপরের দিকে। এখন এই দুটো যদি সমান হয়, যেমনটা আমরা বললাম ডান দিকে 10 নিউটন আবার বাম দিকে 10 নিউটন, তাহলে পেনটা এখানে স্থির। এখানে কিন্তু তাই হচ্ছে ঘটনাটা। বস্তুর এখানে প্লবতা এবং ওজন দুইটা সমান হওয়ার কারণে কিন্তু বস্তুটা এখানে সাম্যাবস্থায় থাকতেছে। যদি W1 এর পরিমাণ যদি বেশি হয়ে যেত তাহলে বস্তুটা সরাসরি একদম পাতের তলা পর্যন্ত চলে আসতো, কারণ তখন লব্ধি বল কাজ করতে এদিকে বেশি, যেমন এদিকে 10 নিউটন এদিকে 10 নিউটন। এখন এদিকে যদি 10-এর থেকে যদি বেশি বল কাজ করতো তাহলে কি হতো, পেনটা এদিকে চলে যেত। আর যদি এমন হতো প্লবতার পরিমাণ বস্তুর ওজনের থেকে বেশি হয়েছে তখন বস্তুটা উপরের দিকে উঠে চলে যেত। যেমন এদিকে যদি 10 নিউটন থেকে বেশি বল হতো তাহলে পেনটা এদিকে চলে যেত, এদিকে 10 এদিকে 10, বাট এবার তুমি এদিকে 10-এর থেকে বেশি দিচ্ছ তাহলে পেনটা এদিকে চলে যাবে। আশা করি আমার কথাটা বুঝছো। তাহলে এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি বলো তো, বস্তুর ওজন এবং প্লবতা সমান। এটা কিন্তু সেম কন্ডিশন। আমরা এই যে এটা ক্ষেত্রে আমরা সেম কন্ডিশনের কথাই বলবো। এটার ক্ষেত্রে আমরা সেম কন্ডিশন বলবো যে এখানে বস্তুর উপরে নিচের দিকে W1 বস্তুর ওজন কাজ করছে আর উপরের দিকে কাজ করছে W2 বা প্লবতা। এটা ক্ষেত্রে সেম কন্ডিশন, বস্তুর ওজন এবং বস্তুর ওজন W1 এবং প্লবতা দুইটা সমান, এই জন্য বস্তুটা এখানে সাম্য অবস্থায় আছে। আশা করি কথাটা বুঝছো। তাহলে আমরা এখানে ফাইনালি কি কথা বলতে পারি যে বস্তুর ওজন ইকুয়াল টু প্লবতা, তাই না? তো বা বস্তুর ওজনকে যদি আমরা ধরি W1, তাহলে প্লবতা মানেই আমরা কিন্তু ইতিপূর্বে শিখেছি অপসারিত তরলের ওজন বা অপসারিত তরলের ওজন যদি হয় তাহলে এখন আমরা এখান থেকে বলতে পারি যে বস্তুর ওজন W1 এর কথা বলছি, তাহলে অপসারিত তরল ওজনের ক্ষেত্রে আমরা এখানে বলি যে হচ্ছে অপসারিত তরলের আয়তন, অপসারিত তুমি তোমার মতো লিখে নাও, আমি সংক্ষেপে লিখলাম, তুমি পুরো অপসারিত লিখো, আমার মতো সংক্ষেপে লিখো না। অপসারিত তরলের আয়তন ইনটু তরলের আচ্ছা আমরা আরেকটু ব্যাখ্যাতে চাই। অপসারিত তরল ওজন মানেই হচ্ছে অপসারিত তরলের ভর, অপসারিত তরলের ভর ইনটু অভিকর্ষ ত্বরণ জি। যদি আমরা এটাকে যদি পরম এককে বলি তাহলে, আর যদি পরম এককে না বলি তাহলে শুধুমাত্র ভর। আমরা কিন্তু বলেছি তরল এককে অভিকর্ষ এককে বস্তুর অভিকর্ষ এককে ওজন এবং ভর দুইটাই সমান, ইতিপূর্বে কিন্তু ব্যাখ্যা দিয়েছি এটা। আর যদি পরম একক বলো তাহলে অভিকর্ষ ভরের সাথে জি দ্বারা গুণ করতে হবে আর কি। আশা করি বুঝছো। তা আমরা পরম এককটা বের করে পরে অভিকর্ষ এককটা বলে দিবে এনিওয়ে। তাহলে W1 ইকুয়াল টু অপসারিত তরলের ভর, আমরা ভর সমান আবার কি জানি আয়তন ইনটু ঘনত্ব, তাই না? তাহলে আমরা এখানে লিখি অপসারিত তরলের আয়তন ইনটু অপসারিত তরলের ঘনত্ব ρ1 ইনটু জি।
তাহলে এখন দেখো, এখন এই যে অপসারিত তরলের আয়তনের কথা বলছি, এখানে আমরা ভি দিয়ে লিখি, সমস্যা নেই, ভি রো 1 জি। তো এখানে একটা কথা একটু বলে রাখি যে আয়তনটা, অপসারিত তরলের আয়তনের সময় কিন্তু আমরা ইতিপূর্বে খুব ভালো করে জেনেছি যে অপসারিত তরলের আয়তন হবে বস্তুর যে পরিমাণ অংশ তরলের ভিতর ডুবে থাকবে সেই পরিমাণ অংশের আয়তন। তাহলে ওপরের বস্তুর ক্ষেত্রে আমরা কিন্তু বলবো বস্তুর আয়তনের সমান আয়তন কিন্তু এখানে হবে না, কারণ এখানে যে পরিমাণ অংশ ডুবে থাকবে শুধুমাত্র সেই পরিমাণ অংশের আয়তন। এখন যদি বস্তুটি সম্পূর্ণ অংশ ডুবে থাকে তাহলে সম্পূর্ণ আয়তন। আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়ে গেছে। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি যে এখানে যে আমরা ভি বলতেছি, যদি এটা অপসারিত তরলের আয়তন, বাট আমরা লিখব যে বস্তুর যে পরিমাণ অংশ ডুবে থাকবে, বস্তুর, তুমি তোমার মতো করে একটু লিখে নাও, বস্তুর যে পরিমাণ অংশ ডুবে থাকে তার আয়তন, ঠিক আছে। এখন আসো, তাহলে আমরা W1 ইকুয়াল টু, তার মানে আমরা বস্তু, এই W1টা কি বস্তুর ওজন, তাই না, বস্তুর ওজন ইকুয়াল টু ভি রো জি, তাই না। এখানে রোটা হচ্ছে তরলের ঘনত্ব আর ভিটা হচ্ছে বস্তুর যে পরিমাণ অংশ ডুবে থাকবে। এটা যদি তুমি অভিকর্ষ পরম এককে বলো, তাহলে মানে নিউটন বা ডাইন বা পাউন্ডাল একক বের করবা, তাহলে সেই ক্ষেত্রে। আর যদি তুমি হচ্ছে কেজি, গ্রাম বা পাউন্ড এককে বের করতে চাও বা অভিকর্ষ এককে বের করতে চাও, তাহলে শুধুমাত্র এখানে জিটা হবে না। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু ভিরো। কথাটা নিশ্চয়ই খুব ভালো করে বুঝে গেছো, আশা করি বুঝছো আমার কথাটা। পরম একের ক্ষেত্রে জাস্ট জি দ্বারা গুণ করবো, আর হচ্ছে অভিকর্ষ একের ক্ষেত্রে জি দ্বারা গুণ করবো না। তো এখানে আমরা আরও একটা বেসিক নিব, সেটা হচ্ছে এই অঙ্কটার ক্ষেত্রে মনে করে আমরা বললাম যে এই বস্তুটা টোটাল আয়তন, এই বস্তুটা টোটাল আয়তন। আচ্ছা, আমরা এটা অন্য একটা চিত্র দিয়ে বুঝছি, কারণ এখানে আবার তোমাদের ঘিজিমিজি পেকে যাবে। এটা আশা করি খুব ভালো করে তুলে নিচ্ছে। এটাই কিন্তু মেইনলি কিন্তু হচ্ছে আমাদের ডুবন্ত বস্তুর বেসিক। এই বেসিক দিয়ে কিন্তু আমাদের অঙ্ক করতে হবে। ইভেন তোমাদের এই চ্যাপ্টারের সব থেকে বেশি কিন্তু আছে ডুবন্ত বস্তুর অঙ্ক। এনিওয়ে, তো আমরা একটু আরেকটা বেসিক নিয়ে তারপর আমরা অঙ্কে চলে যাবো ইনশাআল্লাহ। এখন দেখো, আমি এখানে তিনটা চিত্র আঁকিয়েছি। তো এই বস্তুটা প্রথমে এই তরলের ভিতরে নিয়েছি, নেওয়ার পরে এখানে দেখা যাচ্ছে যে হচ্ছে বস্তু সম্পূর্ণ ডুবন্ত অবস্থায় ভাসছে, এটা আংশিক নিমজ্জিত, এটা আংশিক নিমজ্জিত। তো আমি একটা বেসিক বোঝানোর জন্য আর কি তিনটা চিত্র আঁকলাম। ওপরের এই চিত্রের ক্ষেত্রে আমরা যদি বলি যে বস্তুর ওজন ইকুয়াল টু প্লবতা বা বস্তুর ওজন ইকুয়াল টু, তো আমরা যদি বারবার করে বলছি অভিকর্ষ এককটা, আমি এখন একটু মানে অভিকর্ষ এককের ক্ষেত্রে কি ফর্মুলা অ্যাপ্লাই করবে সেটা বলতেছি। যদি পরম একক হয় তাহলে জাস্ট শুধু জি দ্বারা গুণ করে দিবা। তাহলে এখন এইটার ক্ষেত্রে আমরা কিন্তু শিখলাম একটু আগে যে বস্তুর দ্বারা অপসারিত তরলের আয়তন ইনটু তরলের ঘনত্ব। যদি অভিকর্ষ একক, যদি পরম একক হয় জাস্ট শুধু জি দ্বারা গুণ করে দেবো। আচ্ছা, আমি জি দ্বারা গুণ করে রাখি। যদি পরম একক হয় তাহলে জি দ্বারা গুণ থাকবে, আর যদি অভিকর্ষ একক হয় জাস্ট ভিরো। এনিওয়ে, তো এখানে দেখো, আমরা এই যে এই আয়তন কিন্তু বলতেছি, প্রথম বস্তুটার ক্ষেত্রে এই আয়তন এবং বস্তুর আয়তন সমান, ঠিক আছে। তার মানে বস্তু যখন ডুবে থাকবে তখন বস্তুর সম্পূর্ণ আয়তন ইনটু ঘনত্ব ইনটু জি, এটা হচ্ছে পরম এককের জন্য। আর অভিকর্ষ একক হলে জাস্ট জি হবে না। এনিওয়ে, এখন দেখো, আমরা যদি এই বস্তুটার কথা যদি বলি, মনে করো এই বস্তুর আয়তন তো ভি। এখন মনে করো বস্তুর এক্স আয়তন তরলের বাইরে আছে। এক্স আয়তন যদি তরলের বাইরে থাকে, আয়তন কিন্তু বলছি এটা, এটার কিন্তু আয়তন এক্স, কিন্তু জাস্ট উচ্চতা না, কিন্তু ভালো করে বুঝতে ব্যাপারটা, আয়তন। তাহলে এক্স আয়তন যদি তরলের বাইরে যদি থাকে, তাহলে এখন একটু আমাকে একটু বলো তো যে কি পরিমাণ অংশ বাইরে নাই, এই পরিমাণ অংশ বাইরে নাই তরলের ভিতরে আছে। তাহলে তরলের ভিতরে কি পরিমাণ আয়তন আছে? ভি মাইনাস এক্স পরিমাণ আয়তন আছে। আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছো যে এক্স পরিমাণ অংশ তরলের বাইরে আছে। তাহলে তরলের ভিতরে কি পরিমাণ অংশ আছে? ভি মাইনাস এক্স পরিমাণ, এক্স আয়তন, পুরো আয়তনটা ভি, তার ভিতরে এক্স আয়তন বাইরে আর ভি মাইনাস এক্স আয়তন ভিতরে। ওকে, তখন আমরা এটার ক্ষেত্রে কি লিখতে পারি বলো তো? বস্তুর ওজন ইকুয়াল টু প্লবতা, তাই না? বা বস্তুর ওজন ইকুয়াল টু, এখন প্লবতার, আমরা যে প্লবতার ক্ষেত্রে বলছি হচ্ছে ভর ইনটু অভিকর্ষ জি, এই এমটা কি বস্তু দ্বারা অপসারিত তরল ওজন, বা W1 ইকুয়াল টু এই ভর সমান কি হবে? এই যে পরিমাণ আয়তন তরলের ভিতরে আছে, এই পরিমাণ আয়তনই তো তরলকে অপসারিত করবে, তাই না? ইতিপূর্বে ব্যাখ্যাতে কিন্তু আমরা শিখেছি। তাহলে এই বস্তুর অপসারিত তরলের আয়তন কতটুকু হবে? যে পরিমাণ আয়তন এই তরলের মধ্যে ডুবে আছে কতটুকু? ভি মাইনাস এক্স। তাহলে ভি মাইনাস এক্স ইনটু তরলের ঘনত্ব জি। তখন কিন্তু ফর্মুলাটা হবে এটা, ঠিক আছে। যদি কখনো তোমাকে যদি বলে তরলের ওপরে কি পরিমাণ অংশ ভেসে আছে, তখন কিন্তু এই ফর্মুলাটা অ্যাপ্লাই করে করতে হবে। যদি আমি ফর্মুলা না দেখালে তুমি বেসিক দিয়ে করে ফেলতে পারতাম, আমি জানি। যদি ফর্মুলা না দেখাতাম তুমি বেসিক দিয়ে খুব সহজে করে ফেলতে পারতাম।
এটাকে আমি আরেকবার একটু ছোট্ট করে একটা এক্সপ্লেন করি, যে পরিমাণ অংশ ডুবে আছে সেই পরিমাণ অংশ আয়তন হবে, আমরা জানি যে তরলের বস্তুর ওজন ইকুয়াল টু প্লবতা। ওকে, আবার প্লবতা ইকুয়াল টু ভর ইন্টু জি, পরম এককে দেখাচ্ছে। আবার ভর সমান আয়তন ইন্টু ঘনত্ব। তো কোন আয়তন? এই যে পরিমাণ বস্তু ডুবে আছে সেই পরিমাণ। আর কেন যে পরিমাণ বস্তু ডুবে আছে তার আয়তন কেন হবে, ইতিপূর্বে ক্লাসে খুব ভালো করে ব্যাখ্যা করেছে। বস্তু দ্বারা অপসারিত তরলের আয়তন আর বস্তু যে পরিমাণ অংশ ডুবে থাকবে তার আয়তন সমান। এনিওয়ে, তাহলে আমরা এই ফর্মুলাটা কখন অ্যাপ্লাই করব? যখন দেখব যে হচ্ছে প্রশ্নে বলেছে যে বস্তুর কি পরিমাণ অংশ তরলের উপরে আছে, এটা বের করতে হলে তখন আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করব। এখন এর ক্ষেত্রে একটু আসো, এর ক্ষেত্রে মনে করে বলা হচ্ছে যে বস্তুর ভি বাই মানে বস্তুর আয়তনের এন 1/n সংখ্যক তরলের মধ্যে ডুবে আছে। মনে করো এইভাবে বলা হয়েছে যে সরি আমি ভুল বললাম, তরল বস্তুর যে টোটাল আয়তন ভি, টোটাল আয়তনের 1/n অংশ তরলের উপরে ভাসমান অবস্থায় আছে। তাহলে টোটাল আয়তনের 1/n অংশ তরলের উপরে ভাসমান অবস্থায় আছে, তাহলে আমরা কি বলতে পারি? তরলের উপর ভাসমান আছে কতটুকু? ভি আয়তনের 1/n অংশ, তাই না? তাহলে ভি ইন্টু 1/n, পুরো আয়তনের 1/n অংশ তরলের উপরে আছে। আর এর কাজ মনে সেই ছোটবেলায় সেই ক্লাস 6-7-এ শিখে আসতো, ভি এর 1/n বা 5-6-এ শিখে আসতো আর কি, জানি না কোন ক্লাসে ছিল, হাই স্কুলে ছিল আর কি, এটা জানি। ভি এর এন মানে টোটাল আয়তনের 1/n অংশ, ভি এর এন মানে এর মানে আমরা জানি গুণ, আশা করি এটা জানো। তাহলে আমরা তরলের উপরে ভাসমান অবস্থায় কতটুকু আয়তন বলবো? ভি/এন আয়তন। তাহলে তরলের মধ্যে ডুবে আছে কতটুকু বলো তো? পুরো আয়তনটা কত? ভি, পুরো আয়তনটা হলো ভি, আর তরলের উপরে ভাসমান আছে ভি/এন পরিমাণ। তাহলে পুরো আয়তন থেকে তরলের উপরে যেটুকু ভাসমান অবস্থা আছে সেটা বিয়োগ দিলে তো আমরা পেয়ে যাচ্ছি তরলের মধ্যে ডুবে আছে কতটুকু। তাহলে ডুবন্ত অংশের আয়তন কত হবে বলো তো? এখান থেকে হবে হচ্ছে vn মাইনাস v/n, বিয়োগ করলে আশা করি বিয়োগটা করো। এবার এখান থেকে ভিটা বাদ কমন দিলে কি থাকে? n-1/n, তাই না? তার মধ্যে আমরা ডুবন্ত অংশের আয়তন, এটা হলো ডুবন্ত অংশের আয়তন, হ্যাঁ, এটা হলো ডুবন্ত অংশের আয়তন, কি পেলাম? v ইন্টু n-1/n। তাহলে তখন আমরা বলবো যে বস্তুর ওজন W1 ইকুয়াল টু প্লবতা, এটার ক্ষেত্রেও সেম, বা বস্তুর ওজন ইকুয়াল টু অপসারিত তরল। প্লবতা মানে আমরা জানি অপসারিত তরলের ওজন, অপসারিত তরল ওজন মানে mg, বা W1 ইকুয়াল টু m মানে হচ্ছে আয়তন ইন্টু ঘনত্ব, কি পরিমাণ আয়তন? যে পরিমাণ আয়তন ডুবে আছে। আর ডুবে আছে কতটুকু? v ইন্টু n-1/n, এই পরিমাণ আয়তন ইন্টু তরলের ঘনত্ব ইন্টু জি। আবার বলছি, যদি পরম একক হয় তাহলে এই জি গুণ হবে, আর যদি পরম একক না হয় তাহলে জি দ্বারা গুণ হবে না, জাস্ট এখানে জিটা বাদ দিতে হবে যদি অভিকর্ষ একক হয়। এনিওয়ে, আশা করি বুঝছো। এই হলো আমাদের মোটামুটি ডুবন্ত বস্তু, এই ভাসমান বস্তুর বেসিক। এই বেসিকগুলো দিয়ে আমরা এখন সরাসরি ম্যাথমেটিক্যাল টার্মে চলে যেতে পারি। কত ক্লাসের বেসিক প্লাস আজকের ক্লাসের বেসিক দিয়ে আমরা অঙ্ক চলে যেতে পারি। ফার্স্টে আমরা একটা সহজ ম্যাথ দিয়ে শুরু করি। দেখো, এই ম্যাথটাতে বলা হচ্ছে একটু বস্তুর ওজন বাতাসে 100 গ্রাম এবং কেরোসিনে 84 গ্রাম। তো কেরোসিনের ঘনত্ব দিয়ে আছে 0.8 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার বা ঘন সেন্টিমিটার। তো হলে বস্তুর আয়তন কত? তো এই অঙ্কটা সরাসরি আমি ইতিপূর্বে ক্লাসগুলোতে যে ফর্মুলা মনে হয় একটু ঝাপসা আসছে, মনে বুঝতে পারো না, একটু ফোকাসিংয়ের সমস্যার জন্য হয়তো ঝাপসা আসছে। এনিওয়ে, আবারও বলছি প্রশ্নটা, একটি বস্তুর ওজন বাতাসে 100 গ্রাম এবং কেরোসিনে 84 গ্রাম, কেরোসিনের ঘনত্ব 0.8 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার হলে বস্তুর আয়তন কত? তো এই অঙ্কটা আমরা ইতিপূর্বে যেই প্রথম যে ক্লাসটা করেছিলাম আমরা, সেই ক্লাসের ভিতরে ডুবন্ত বস্তুর বেসিকগুলো দিয়েছিলাম। তো সেই বেসিক দিলে পারে সরাসরি তুমি কিন্তু অঙ্কটা এখান থেকে কিন্তু পেরে যাচ্ছ। বাট আমি বলবো মানে 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 যে ফর্মুলাগুলো বলেছিলাম সেই ফর্মুলা অ্যাপ্লাই করলে তুমি পেরে যাচ্ছ। বাট আমি বলবো যে সেই ফর্মুলা মুখস্থ না করে তুমি সরাসরি বেসিক থেকে বুঝে অঙ্কটা করার চেষ্টা করো, তাহলে তুমি একবার করলে দেখবে অনেকদিন মাথায় থাকবে। তো আমরা একটু বেসিক দিয়ে করার চেষ্টা করি, ফর্মুলা কিন্তু ফেললে কিন্তু অঙ্কটা হয়ে যাবে। তো ফার্স্টে বেসিক দিয়ে করার চেষ্টা করি, তারপর আমি ফর্মুলা দিয়ে বলবো ইনশাল্লাহ। একটা বস্তু বাতাসে রয়েছে, বাতাসে যখন আছে তার ওজন হচ্ছে, বলা হচ্ছে W1 বললাম, তার ওজন 100 গ্রাম। এখন এটা যখন তুমি তরলের ভিতরে যখন নিচ্ছ তখন এর ওজন কত হচ্ছে? তরলের ভিতরে কিন্তু এর ওজন হচ্ছে 80 গ্রাম, 84 গ্রাম, তাই না? তো আমরা তরলের ভিতরে ওজনটাকে বললাম W2, 84 গ্রাম। আমরা কিন্তু বলেছিলাম যে তরলের ভিতরে ওজন কমে যাওয়ার কারণ কিন্তু ইতিপূর্বে ক্লাসে কিন্তু ব্যাখ্যা করেছে। বস্তুর ওজন কাজ করছে সরাসরি নিচের দিকে, প্লবতাকে বললাম W3 কাজ করছে উপরের দিকে। W1 এবং W3-র মাধ্যমে যে লব্ধি যে ওজন হবে সেটাই কিন্তু, বা লব্ধি যে বল হবে সেটাই কিন্তু বস্তু তরলের ওজন, তাই না? আমাদের কিন্তু এটা কিন্তু বলা ছিল।
তাহলে লব্ধিটাই দেওয়া আছে এখানে প্রশ্নে, লব্ধি দেওয়া আছে কত W2। আমরা কিন্তু ইতিপূর্বে শিখেছি যে W2 ইকুয়াল টু W1 মাইনাস W3, অর্থাৎ বস্তুর নিজস্ব ওজন অর্থাৎ বাতাস ওজন মাইনাস বস্তুর প্লবতা। তো এখন আমরা বস্তুর ওজন থেকে প্লবতা বাদ দিলে কিন্তু তোমার হচ্ছে তরলে বস্তুর ওজনটা আমরা পেয়ে যাচ্ছি। তো আমরা কিন্তু এখানে W3টাকে বলছি বস্তুর ওজন, তো বস্তুর ওজন কিন্তু আমরা বলতেছি, সরি আমরা ভুল বলছি, এটা হলো প্লবতা। তো তাহলে আমরা প্লবতা সমান কি বলতে পারি বলো তো? প্লবতা সমান আমরা কিন্তু বলতে পারি যে W1 মাইনাস W2, অর্থাৎ এই দুটো বিয়োগফল। ইতিপূর্বে কিন্তু আমরা বলেছিলাম যে প্লবতা ইকুয়াল টু যে বস্তুর বাতাস ওজন মাইনাস বস্তুর তরল ওজন। ইভেন কেন সেটাও কিন্তু ব্যাখ্যা করা হয়েছে। তাহলে সেই বেসিক থেকে আমরা দেখতেছি যে বস্তুর এখানে লব্ধি ওজনটা দেওয়া আছে বা লব্ধি বলটা দেওয়া আছে কত, এই যে কেরোসিনে 84 গ্রাম ওজন, লব্ধিটা হলো তরলে যে পরিমাণ ওজন সেটা। তো লব্ধি দেওয়া আছে, এখন এই তোমার দেখো লব্ধি দেওয়া আছে, এই বলটাও দেওয়া আছে, এই বলটা তুমি বের করবা, খুব সহজ। পেনটাকে এদিকে 100 নিউটন বলে টানা হচ্ছে, বাম দিকে কত নিউটন বলে টানা হচ্ছে তোমাকে বের করতে বলছেন, প্লাস এই পেনের উপর কি পরিমাণ লব্ধি বল কাজ করছে সেটা বলে দিয়েছে। বলেছে পেনটা এদিকে 100 নিউটন বলে টানা হচ্ছে, ডান দিকে 100 নিউটন বলে টানা হচ্ছে এবং পেনের লব্ধি বল হলো 20 নিউটন। তাহলে বাম দিকে কত বলে টানা হচ্ছিল? লব্ধি বল যদি 20 নিউটন হয় তাহলে কি করতে হবে, তোমার এই বল থেকে লব্ধি বলটা বের করতে হবে, তাহলে বাম দিকের বল পেয়ে যাবা, তাই না? বা আমরা যদি বলি পেনটার এদিকে 100 নিউটন বল, বাম দিকে 80 নিউটন বল কাজ করছে, তাহলে পেনের লব্ধি বল কত? 20 নিউটন, দুটো বিয়োগফল। এখন ওই 20 নিউটনে দেওয়া আছে, লব্ধিটাই দেওয়া আছে, তাহলে বাম দিকেটা বের করতে হলে কি করতে হবে? ডান দিকের বলের সাথে 20 নিউটন বিয়োগ করতে হবে। আশা করি বুঝছো কথাটা। ওকে, বা তাহলে আবার এটা কি প্লবতা। প্লবতা সমান আমরা আবার জানি অপসারিত তরলের ওজন ইনটু ঘনত্ব, অভিকর্ষ এককে যদি বলি তাহলে অপসারিত তরলের ওজন, প্লবতা সমান অপসারিত তরল ওজন। আবার ওজন ইকুয়াল টু আমরা জানি আয়তন ইনটু ঘনত্ব যদি অভিকর্ষ একক হয়। তাহলে কোন আয়তন যে পরিমাণ আয়তন ডুবে আছে, আয়তন ইনটু ঘনত্ব, কার তরলের ঘনত্ব, W1 মাইনাস W2। বা এবার আমরা জানি বস্তু যেহেতু ডুবে গেছে তাই বস্তুর আয়তন অপসারিত তরল আয়তন সমান, অর্থাৎ V ইকুয়াল টু W1 মাইনাস W2 বাই রো। এই বেসিক থেকে যদি একটু অঙ্কগুলো করো দেখবে তোমার মাথায় অনেক দিন থাকবে আর কি, বেসিকগুলো মাথায় থাকবে। অঙ্ক যতবার রিভিশন করবে ততবার বেসিকগুলো মাথায় থাকবে, প্লাস একবার রিভিশন করলে দেখবে অনেকদিন মাথায় থাকবে। এবার তুমি সরাসরি এখান থেকে মান বসে তুমি অঙ্ক করে ফেলো। আশা করি আমার কথাটা বুঝছো, এই অঙ্কটা কীভাবে করতে। আমার মনে হয় এর ফাইনাল স্টেপ পর্যন্ত আমার যাওয়া লাগবে না। তো আমরা পরের অঙ্কে চলে যাই। দেখো আমরা আরও একটা অঙ্ক নিয়েছি। এই অঙ্কটার ক্ষেত্রে বলা হচ্ছে যে একটি বস্তুর ওজন বাতাসে 100 গ্রাম এবং পানিতে 80 গ্রাম, তার আয়তন এবং ঘনত্ব বের করো। তারপর আবার বলা হচ্ছে 2 গ্রাম পার ঘন সেন্টিমিটার ঘনত্ব বিশিষ্ট তরলে তার ওজন কত হবে। আমি মেনলি লাস্টের এই টপিকসটা করার জন্য এই অঙ্কটা নিয়েছি। তো ফার্স্টে বলেছে একটি বস্তুর বাতাসে ওজন 100 গ্রাম এবং পানিতে ওজন 80 গ্রাম, তার আয়তন মানে কি বস্তুর আয়তন কত। তো আয়তন কত আশা করি এই আগের অঙ্কটার মতো খুব সহজে পেরে যাবে, আয়তনটা মনে হয় আমার দেখানো লাগবে না। ঘনত্বটা কীভাবে বের করতে হবে সেটাও আশা করি পারবা, বাট তারপর আমি একটু ঘনত্বের ব্যাপারটা সংক্ষেপে বলি। আয়তন আমরা বের করে ফেলেছি, এখন ঘনত্ব বের করবো। আচ্ছা, এই আয়তনটা কার? বস্তুর আয়তন, তাই না? এখন এখানে এক ব্যবহার করলাম, একটা কথা একটু বলে রাখি, অনেকে হয়তো বা জানো না তাই আমি বলতেছি। পানির ঘনত্ব হচ্ছে 1 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার 1000 কেজি পার কিউবিক মিটার, এককের চেঞ্জ আর কি, 1000 কেজি পার কিউবিক মিটার। আর একটা যদি এপিএসে বলো তাহলে 62.5 পাউন্ড পার ঘনফিট। হ্যাঁ, আমি এখানে লিখলাম না, তুমি একটু লিখে নাও, 62.5 পাউন্ড পার ঘনফিট। এটা একটু ক্যালকুলেশন মানে লিখে নিতে পারো আর কি। তো এনিওয়ে আর কি, তো আমরা যেহেতু এখানে গ্রাম আর কিউবিক সেন্টিমিটার আছে তাই আমরা এখানে ঘনত্ব 1 ব্যবহার করছি। এখন আমাদের এখানে কি বের করতে হবে? এখানে বের করতে হবে আমাদের হচ্ছে ঘনত্ব। তো বস্তুর আয়তন জানো, এখন ঘনত্ব বের করবে। বস্তুর বাতাসে ভরটাও জানো, তাই না? ওই ঘনত্বর যে আলাদা যে ফর্মুলা মুখস্থ করেছিল সেটা দিয়েও বের করতে পারো, অথবা সরাসরি এখান থেকে তুমি বস্তুর আয়তন পেয়ে গেছো, বস্তুর ভর জানো বা বস্তুর ওজন জানো, এখান থেকে বের করতে পারো। বস্তুর ওজন ইকুয়াল টু, যেহেতু আমরা এখানে সব অভিকর্ষ এককে উঠতেছি, তাহলে বস্তুর ওজন এবং ভর সমান হবে। আর ভর সমান আমরা কি জানি? আয়তন ইনটু ঘনত্ব, কার? বস্তুর ঘনত্ব কি বললাম? ρ2, এটা বললাম ρ1, বস্তুর ঘনত্ব বললাম ρ2, বা ρ2 ইকুয়াল টু W/V। এই যে শুধুমাত্র বস্তুর ভর বস্তুর বাতাস ওজন ভাগ বস্তুর যে আয়তনটা এখানে পাইছে 20, এটা দ্বারা করে দিলে হয়ে যাচ্ছে 5 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। আমি এখানে ভুল লিখেছি, জাস্ট ঘন সেন্টিমিটার হবে, এককে ভুল লিখেছি। আশা করি বুঝছো কিভাবে আমরা ফার্স্ট দুইটা বের করলাম। এখন আসো 2 নাম্বার বলছে এই বস্তুটাকেই যদি
2 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার ঘনত্ব বিশিষ্ট তরলে রাখতাম, তাহলে তার ওজন কত হতো, সেটাই আমাকে বের করতে বলেছে। এখন মনে করো পাত্রের ভিতরে একটা তরল আছে, যে তরলটার ঘনত্ব বলে দিচ্ছে ওরা, রো প্রাইম বললাম, ঘনত্ব বলে দিচ্ছে 2 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। এখন এই 2 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার ঘনত্বের তরলের ভিতরে যদি আমি বস্তুটাকে নিতাম, তাহলে এই বস্তুটার হচ্ছে আমাদের কি পরিমাণ ওজন হতো, এই তরলের ভিতর তার ওজন কতটুকু হতো। অর্থাৎ আমরা যদি এখানে যদি বলি যে W1 প্রাইম ওপরের দিকে প্লবতা করছে W2 প্রাইম, তাহলে মানে প্লবতা, আর হচ্ছে এটা বস্তুর ওজন, সরি W1 এটা, কারণ বস্তুর বাতাস ওজন যা একটাই, তো পানির ক্ষেত্রে যা এটার ক্ষেত্রে তাই বস্তুর বাতাস ওজন, W1 মাইনাস W2 প্রাইম আমরা বললাম এটা হচ্ছে বস্তুর প্লবতা, বা আমরা বললাম W3, হ্যাঁ W3 বললাম, এটা বস্তুর প্লবতা। তাহলে বলো তো বস্তুর তরলের মধ্যে ওজন সমান আমরা কি জানি, বস্তুর তরল ওজন, যদি বলি তরল ওজন W2 প্রাইম, এই তরলের ভিতর বস্তুর ওজন হলো W2 প্রাইম ইকুয়াল টু, অবশ্যই আমরা কিন্তু জানি বস্তুর ওজন ভাগ মাইনাস প্লবতা, এটা করলে কিন্তু হয়ে যাচ্ছে। এই W2 প্রাইমটা বের করতে বলছে। W1 কত, 100 গ্রাম দিয়ে আছে বস্তুর বাতাস, এবার W2 কত, প্লবতা সমান আমরা কি জানি অপসারিত তরলের ওজন। তো অপসারিত তরল ওজন মানেই হচ্ছে বস্তুর আয়তন ইনটু তরলের ঘনত্ব, তাই না? মানে অপসারিত তরলের ওজন সমান আমরা জানি আয়তন ইনটু ঘনত্ব, যেহেতু আমরা এখানে অভিকর্ষক করছি, খুব সহজ। তাহলে 100 মাইনাস আমরা এখানে বস্তুর আয়তন তো পেয়ে গেছি 20, আর তরলের ঘনত্ব দেওয়া আছে 2, তাহলে এখান থেকে আমরা সরাসরি পেয়ে গেলাম 60 গ্রাম জাস্ট। অর্থাৎ 2 গ্রাম পার ঘন সেন্টিমিটার তরল বিশিষ্ট তরলে তার ওজন হবে হচ্ছে 60 গ্রাম। আর আশা করি বুঝছো ভালো করে। আমরা আরও একটি ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করবো ইনশাল্লাহ। তো এই অঙ্কটা একটু জটিল, আগে থেকে একটু জটিল আর কি, তোমাদের কাছে জটিল লাগতে পারে, বাট যদি বেসিকগুলো ভালো করে বুঝতে পারো তাহলে আমার মনে হয় খুব বেশি জটিল লাগবে না। এনিওয়ে, তো আমরা অঙ্কটা পড়ি। অঙ্কটাতে বলা হচ্ছে যে দুইটি বস্তুকে একটি নিক্তির দুই প্রান্ত হতে পানির মধ্যে ঝোলানোর ফলে ওজন সমান পাওয়া গেল। একটি বস্তুর ভর 28 গ্রাম এবং ঘনত্ব 5.6 গ্রাম পার ঘন সেন্টিমিটার। যদি অপরটির ভর 36 গ্রাম হয় তবে তার ঘনত্ব কত হবে? অঙ্কটা মনে হয় একটু জটিল লাগছে, বাট কোনো জটিল অঙ্ক না, বেসিক দিয়ে তুমি আগাতে থাকো, দেখো এমনিতেই হয়ে যাবে। তো দেখি আমরা আসলে কোন বেসিক দিয়ে আমরা অঙ্কটা আগাবো। তো মোটামুটি আমি একটা চিত্র ড্র করেছি, আমি আগেই বলেছি আমি কিন্তু চিত্র আঁকানোর ক্ষেত্রে খুব বেশি এক্সপার্ট না, তাই চিত্রটা জাস্ট কোনোরকম তোমাদের বোঝানোর জন্য আঁকিয়েছি। তো মনে করে এটাকে বললাম প্রথম বস্তু। দেখো এখানে আমার প্রশ্নটা আবার করি। দুইটি বস্তুকে একটি নিক্তির দুই প্রান্ত হতে পানির মধ্যে ঝুলানোর ফলে ওজন সমান পাওয়া গেল। এই কথার অর্থ কি? এই কথার অর্থ হচ্ছে এই দুইটা বস্তু নিক্তির দুই মাথাতে ঝুলিয়ে বস্তুর মধ্যে রাখা গেছে, এই পানির মধ্যে রাখা গেছে, রাখানোর ফলে এই বস্তুর ওজন এবং এই বস্তুর ওজন সমান পাওয়া গেল। কোথায় সমান পাওয়া গেল? পানিতে সমান পাওয়া গেল। এটাই কিন্তু এখানে ইনডিরেক্টলি বোঝানো হচ্ছে। দুইটি বস্তুকে একটি নিক্তির দুই প্রান্ত হতে পানির মধ্যে ঝোলানোর ফলে ওজন সমান পাওয়া গেল। অর্থাৎ এই দুইটা বস্তুকে পানির মধ্যে নিক্তির সাথে ঝোলানোর ফলে এই পানির ভিতর থাকা অবস্থায় তার ওজন সমান পাওয়া গেল। তার মানে আমরা কি বলতে পারি যে এই প্রথম বস্তুর পানিতে যে পরিমাণ ওজন, দ্বিতীয় বস্তুর পানিতে সেই পরিমাণ ওজন, বা আমরা বলতে পারি প্রথম বস্তুর আপাত ওজন এবং দ্বিতীয় বস্তুর আপাত ওজন সমান। আমরা আপাত ওজন বলতে কোনটা বলি? তরলের ভিতরে যে ওজনটা পাওয়া যায় সেটা হলো আপাত ওজন। তাহলে আমরা যদি বলি প্রথম বস্তুর জন্য আপাত ওজন W2 এবং দ্বিতীয় বস্তুর জন্য আপাত ওজন হলো W2 প্রাইম। তাহলে কন্ডিশন কি? W2 এবং W2 প্রাইম দুইটাই সমান হবে। আশা করি বুঝছো আমার কথা। আশা করি প্রথম ভাষাটা বুঝতে পারছো, প্রথম ভাষা কি বলছে। এখন বলতে একটি বস্তুর ভর যদি 28 গ্রাম এবং ঘনত্ব 5.6, মানে একটি বস্তুর ভর 28 গ্রাম এবং ঘনত্ব 5.6 গ্রাম পার ঘন সেন্টিমিটার। তো আমরা ধরলাম মনে করি এই প্রথম বস্তুটার ভর W1 দেওয়া আছে কত? 28 গ্রাম, এটা হলো প্রথম বস্তুর ভর, এবং এর ঘনত্ব দেওয়া আছে আমরা ধরলাম ρ1, এর ঘনত্ব দেওয়া আছে 5.6 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। এরপর বলছে যদি অপরটির ভর 26 গ্রাম হয়, তো আমরা অপরটির ভরকে আমরা বলছি 36 গ্রাম, তো বললাম এটা W1 প্রাইম, এটা যেহেতু W1 বলেছে, এটা বস্তুর প্রকৃত ভর আর কি, 28 গ্রাম দেওয়া আছে। তো এখানে W1 প্রাইম, দ্বিতীয় বস্তুর প্রকৃত ভর দেওয়া আছে 36 গ্রাম। প্রশ্ন বলেছে দ্বিতীয় বস্তুর ভর 36 গ্রাম হলে তার ঘনত্ব কত? দেখেছে দ্বিতীয় বস্তুর ঘনত্ব ρ1 প্রাইমটাই তোমাকে বের করতে বলেছে, দ্বিতীয় বস্তুর ঘনত্ব। এখন আমরা একটু ডিসাইড করে নিই যে এটা কি আসলে ডুবন্ত বস্তু নাকি ভাসমান বস্তু।
এখন বলতে পারো যে ভাই এটা তো আংশিক হচ্ছে পুরোপুরি নিমজ্জিত অবস্থায় ভাসতেছে। ভাই এটা ভাসতেছে না, এটা ভাসমান বস্তু নয়, কিন্তু একে ভাসিয়ে রাখা হয়েছে নিত্যের সাহায্যে। কীভাবে বুঝলাম? দেখো, এই যে এই বস্তুটার ঘনত্ব কত, 5.6 গ্রাম, আর তুমি কার ভিতরে রাখছো? পানির মধ্যে রাখছো, তাই না? তো পানির মধ্যে যেহেতু আছে, পানির ঘনত্ব কত? 1। দ্যাট মিনস এখানে কোন কন্ডিশনটা? পানির ঘনত্ব থেকে বস্তুর ঘনত্ব অনেক বেশি, এই জন্য বস্তুটা ডুবে যাবে। কিন্তু কি করা হয়েছে? নিত্যের সাহায্যে ধরে রাখা হয়েছে। এখন বলতে পারো ঠিক আছে ভাই, প্রথম বস্তুটা বুঝলাম এটা ডুবন্ত বস্তু, নিত্যের সাথে ধরে রাখা হয়েছে, তো দ্বিতীয় বস্তুটা কি করে বুঝবো এটা ডুবন্ত না ভাসমান? অবশ্যই বুঝতে পারবো, কারণ প্রথম বস্তুর আপাত ওজন এবং দ্বিতীয় বস্তুর আপাত ওজন, বা তরলে প্রথম বস্তুর ওজন এবং দ্বিতীয় বস্তুর তরলের ওজন যদি সমান হয়, তাহলে ডেফিনেটলি এটাকেও ডুবন্ত বস্তুই হতে হবে। আশা করি আমার কথা বুঝছো। দ্যাট মিনস দুইটা বস্তু কিন্তু ডুবন্ত বস্তু, ভাসমান না, কিন্তু নিত্যের সাথে ভাসিয়ে রাখা হয়েছে। তাই আমাদের এখানে ডুবন্ত বস্তু থিওরিগুলো অ্যাপ্লাই করতে হবে। এনিওয়ে, তো ডুবন্ত বস্তু থিওরি অ্যাপ্লাই করবো না কি বস্তু থিওরি অ্যাপ্লাই করবো সেটা পরের কথা। এখন আমরা মেনলি যে বেসিক জানি সে বেসিক জানাবো, বা এটা ডুবন্ত বস্তু না ভাসমান বস্তু সেটা না জানলেও কোনো অসুবিধা নেই অঙ্কের ক্ষেত্রে। এখন আমরা কিন্তু একটা কন্ডিশন জানি, কন্ডিশনটা হচ্ছে এর এই বস্তুর তরল আপাত ওজন এবং এই বস্তুর তরল আপাত ওজন সমান। ভালো কথা। তাহলে এখন আমার মেইনলি বের করতে হবে কি দ্বিতীয় বস্তুর ঘনত্ব। তো দ্বিতীয় বস্তুর ঘনত্ব যদি বের করতে হয়, তাহলে অবশ্যই কিন্তু দ্বিতীয় বস্তুর আপাত ওজনটা তোমাকে জানতেই হবে। তো দ্বিতীয় বস্তুর আপাত ওজন কীভাবে জানতে পারবো? প্রথম বস্তুর আপাত ওজন পেলেই তো দ্বিতীয় বস্তুর আপাত ওজন পেয়ে যাচ্ছি, কারণ দুইটা সমান। এখন তার মানে প্রথম বস্তুর আপাত ওজন বের করার কি কোনো ওয়ে আছে? হ্যাঁ, অবশ্যই আছে, কারণ প্রথম বস্তুর উপাত্তগুলো দেওয়া আছে, প্রথম বস্তুর ভর দেওয়া আছে, প্রথম বস্তুর ঘনত্ব দেওয়া আছে। তাহলে আপাত ওজন কীভাবে বের করবো? তো দেখি আপাত ওজন আদৌ এখানে বের করা যায় কিনা। আপাত ওজন বের করার জন্য আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে এই বস্তুর নিজস্ব ওজন কাজ করছে সরাসরি নিচের দিকে, প্লবতা কাজ করছে উপরের দিকে, প্লবতাকে বললাম W3। তাহলে W3 যদি হয়, তাহলে এখন তরলে এই বস্তুর ওজন সমান কত হবে? W2 ইকুয়াল টু তরলে এই বস্তুর ওজন W2 ইকুয়াল টু হবে হচ্ছে বস্তুর নিজস্ব ওজন মাইনাস প্লবতা। ওকে, বস্তুর নিজস্ব ওজন কত দেওয়া আছে? 28 গ্রাম দেওয়া আছে। 28 মাইনাস, এখন প্লবতা বের করবো কি করে? প্লবতা সমান আমরা কিন্তু অভিকর্ষ এককে করছি, ঠিক আছে? তো অভিকর্ষ এককে যদি করি, তাহলে অভিকর্ষ এককে বস্তুর ভর 28 গ্রাম মানেই হচ্ছে এর ওজন 28 গ্রাম, অভিকর্ষ এককে যেহেতু বলছি। তাহলে W3 প্লবতা সমান আমরা কি বলবো? বস্তুর ভর, অপসারিত তরলের ভর, আর অপসারিত তরলের ভর মানেই আমরা জানি অবশ্যই হচ্ছে অপসারিত তরল আয়তন ইনটু ঘনত্ব। আয়তন কতটুকু হবে? পুরো আয়তনটাই। তাহলে পুরো আয়তন, তাই না? পুরো আয়তন কার আয়তন? এই বস্তুর পুরো আয়তন, এই বস্তুর পুরো আয়তন এবং অপসারিত তরল আয়তন সমান ইনটু তরলের ঘনত্ব। তো আমরা তরলের ঘনত্বকে বললাম রো, ঠিক আছে? তরলের ঘনত্বকে শুধু রো বলতেছি। 28 মাইনাস, এখন আয়তনকে তুমি জানো? এর আয়তন কিন্তু জানো না, বাট আয়তন বের করতে পারবা। বস্তুর ভর জানো, ঘনত্ব জানো। এখন বস্তুর ভর বা বস্তুর ওজন ইকুয়াল টু অভিকর্ষ এককে যদি বলি আয়তন ইনটু ঘনত্ব, বস্তুর ঘনত্ব, তাই না? তাহলে আয়তন সমান কত? W ভাগ ρ1। আয়তন সমান উপাদানের আয়তন বের করার সিস্টেমটা ডেফিনেটলি জানো। জাস্ট বস্তুর ঘনত্ব দ্বারা এই বস্তুর ওজনকে ভাগ করে দাও। তো বস্তুর ওজন কত দেওয়া আছে এখানে? 28 গ্রাম। তাহলে 28 ভাগ বস্তুর ঘনত্ব কত? 5.6। তাহলে বস্তুর আয়তন পেয়ে গেছি। আর আমরা জানি এখানে বস্তুর আয়তন এবং তরল আয়তন সমান, মানে অবশিষ্ট তরল আয়তন সমান ইনটু রোটা হলো তরলের ঘনত্ব। তাহলে এখান থেকে আসলে হলো 23 গ্রাম। আচ্ছা, এটা কি? এটা প্রথম বস্তুর আপাত ওজন, আর আমরা কিন্তু কন্ডিশন অনুসারে দেখছি প্রথম বস্তুর আপাত ওজন এবং দ্বিতীয় বস্তুর আপাত ওজন সমান। তার মানে আমরা বলতে পারি এখান থেকে W2 প্রাইম পেয়ে গেছি 23 গ্রাম। W2 প্রাইম সমান 23 গ্রাম। তাহলে দ্বিতীয় বস্তুর আপাত ওজন আমরা পেয়ে গেছি। এখন আমার কি বের করতে হবে? দ্বিতীয় বস্তুর ঘনত্ব বের করতে হবে। এই বস্তুর ঘনত্ব বের করে আমি একটা ফর্মুলা বলেছিলাম, সেই ফর্মুলা দিয়েও তুমি বের করতে পারো। আমার মনে আছে ফার্স্ট ক্লাসেই বলেছিলাম যে বস্তুর ঘনত্ব বের করতে হয় কীভাবে। বস্তুর ঘনত্ব এইভাবে বের করা যায়, যদি বস্তুর আয়তন এবং বস্তুর ওজন জানো তাহলে ঘনত্ব সরাসরি এই ফর্মুলা দিয়ে বের করতে পারো। আর যদি বস্তুর ভর এবং বা বস্তুর ওজন এবং আয়তন সরাসরি না জানো, তখন আমরা কিন্তু আরেকটা ফর্মুলা অ্যাপ্লাই করে আমরা করতে পারি। তো সেটা কোন ফর্মুলা অ্যাপ্লাই করে করতে পারি আমরা ইতিপূর্বে ক্লাসে দেখেছি, আমার মনে হয় এখন আর নতুন করে দেখার দরকার নাই। এখন তুমি সরাসরি ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করলেই পারবা, কারণ আমরা এই বস্তুর তরল ওজন এবং বস্তুর নিজস্ব ওজন তো জানি 36 গ্রাম, তাই না? এখন আমরা কিন্তু এখান থেকে সরাসরি কিন্তু আমার মনে হয় ফর্মুলাটা এমন ছিল, আমি যদি শুধু ফর্মুলা অ্যাপ্লাই করে যদি করি যে তরলের ঘনত্ব বস্তুর ঘনত্ব ইকুয়াল টু বস্তুর নিজস্ব ওজন বাই বস্তুর নিজস্ব ওজন মাইনাস বস্তুর তরলের ওজন ইনটু তরলের ঘনত্ব, যে তরলের মধ্যে আছে সেই তরলের ঘনত্ব।
এইভাবে করে কিন্তু তুমি সরাসরি ফর্মুলা অ্যাপ্লাই করে অঙ্কটা করে ফেলতে পারবা। আর যদি মনে করো আমি ফর্মুলা অ্যাপ্লাই করবো না, তাহলে বেসিক দিয়ে আগাও। তাহলে বেসিক দিয়ে কীভাবে আগাও আমরা দেখি। এই বস্তুটার ক্ষেত্রে দেখি বস্তুর ওজন W1' নিচের দিকে কাজ করছে, প্লবতা W3' উপরের দিকে কাজ করছে। যেহেতু এখানে W3 বলে ফেলেছে তাই একে W3' বলছি। তাহলে প্লবতা W3' ইকুয়াল টু বস্তুর নিজস্ব ওজন মাইনাস আমরা ভুল বললাম, বস্তুর আপাত ওজন, এই বস্তুর আপাত ওজন ইকুয়াল টু বস্তুর নিজস্ব ওজন মাইনাস বস্তুর প্লবতা, বা নিজস্ব ওজন তো বস্তুর তরল ওজন তো আমরা পেলামই কত, 23 গ্রাম, 23 মাইনাস তারপর এই বস্তুর নিজস্ব ওজন তো জানি 36 গ্রাম মাইনাস, এখন প্লবতা কিন্তু আমরা জানি না। প্লবতার সময় আমরা কি বলছি, আয়তন ইন্টু ঘনত্ব। কার আয়তন? অপসারিত তরল আয়তন ইন্টু ঘনত্ব। আর অপসারিত তরল আয়তন সমান বস্তুর আয়তন, বস্তুর সম্পূর্ণ আয়তন। তাহলে বস্তুর সম্পূর্ণ আয়তনকে, এই বস্তুর সম্পূর্ণ আয়তনকে বললাম V' ইন্টু অপসারিত তরলের, আমরা কিন্তু এটা কিন্তু বলছি প্লবতা। প্লবতা সমান অপসারিত তরল আয়তন ইন্টু তরলের ঘনত্ব প্রোপ্রাইম। বাট এখানে এই V' এবং এই বস্তুর ঘনত্ব, এই বস্তুর আয়তন সমান, কারণ সম্পূর্ণ বস্তু ডুবে গেছে। এনিওয়ে, বা এরপরে যে আমরা করতে পারি 23 ইকুয়াল টু 36 মাইনাস, এটা কি বস্তুর আয়তন বা অপসারিত তরল আয়তন, যেটা বলে দেখানো। এখন বস্তুর আয়তন সমান উপাদানের ঘনত্ব বের করার জন্য আমরা যদি এই ফর্মুলা অ্যাপ্লাই করি যে বস্তুর ভর, বস্তুর ওজন ইকুয়াল টু বস্তুর আয়তন ইন্টু বস্তুর নিজস্ব ঘনত্ব ρ1', বা ρ1' ইকুয়াল টু W1' ভাগ বস্তুর আয়তন। তাহলে আমরা কি এখানে বলতে পারি না বস্তুর আয়তন, আমরা এদিকে লিখলাম, ঠিক আছে, আমরা কি এখানে বলতে পারি না, বলো যে বস্তুর আয়তন ইকুয়াল টু বস্তুর ভর ভাগ বস্তুর উপাদানের ঘনত্ব ইন্টু রো, অবশ্যই বলতে পারি। তাহলে 36 মাইনাস বস্তুর ভর কত 36 ভাগ বস্তুর ঘনত্ব কত ρ1' ইন্টু তরলের ঘনত্ব, এখানে যে ρ'। তুমি দেখো এই ভ্যালু রো কত 1, এখানে কিন্তু তুমি শুধু রোটা আনন্দ আছে, তুমি এখান থেকে ρ1'টা আনন্দ আছে, এখান থেকে সরাসরি বের করে ফেলতে পারো। আর যদি মনে করো না তুমি সরাসরি এই ফর্মুলা অ্যাপ্লাই করো, তাও হবে, একই অ্যান্সার বের হবে, তোমার ইচ্ছা। এই মানে বস্তুর ঘনত্ব বের করে এই ফর্মুলা কখন অ্যাপ্লাই করতে হয়, যখন দেখা যায় যে বস্তুর আয়তন দেওয়া নাই, তখন আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করে অঙ্ক করবো। আর যদি বস্তুর আয়তন দেওয়া থাকে তাহলে তো সরাসরি যে এইটা দিয়ে অ্যাপ্লাই করা হচ্ছে, বস্তুর ভর ভাগ W ইকুয়াল টু বস্তুর ভর ইকুয়াল টু, মানে বস্তুর বাতাসে ভর ইকুয়াল টু বস্তুর আয়তন ইন্টু বস্তুর ঘনত্ব। এই ফর্মুলা দিয়ে অ্যাপ্লাই করলে হচ্ছে আয়তনও জানো, ভরও জানো, শুধুমাত্র ঘনত্ব জানো না। আশা করি আমার কথাটা বুঝছো। এই অঙ্কটা আমার মনে হয় খুব কঠিন অঙ্ক না। তো যাই হোক আর কি, যদি তুমি ভ্যালুগুলো যদি লিখো এখানে, তাহলে লিখলে যেটা পাবো 36 ভাগ 36 মাইনাস 23 ইন্টু 1। এখানে ক্যালকুলেশন করে দেখতে পারো কত আসতে পারে, 2.77 আসবে সম্ভবত, 2.77 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। আশা করি বুঝছো আমরা কিভাবে এই অঙ্কটা কমপ্লিট করবো। আমার খুব কঠিন অঙ্ক না এটা। আমরা আরও একটা ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করবো। দেখো এই অঙ্কটাতে বলা হচ্ছে সোনা ও তামার তৈরি একটি সংকর ধাতুর ভর 100 গ্রাম এবং ঘনত্ব 16 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। যদি সোনা ও তামার ঘনত্ব যথাক্রমে 19 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার এবং 9 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার হয়, তবে সংকরে সোনার পরিমাণ কত? খুবই সহজ একটা অঙ্ক, বাট একটু তোমরা হয়তো বা একটু জটিল নিয়মে করবা, এই জন্য আমি অঙ্কটা করাচ্ছি যে একটু সহজ নিয়মে যেন তোমরা অঙ্কটা করতে পারো। সোনা ও তামার তৈরি একটি সংকর ধাতুর ভর 100 গ্রাম। দ্যাট মিনস একটা সংকর ধাতু মানে কি, যেটা সোনা, সংকর ধাতু মানে একাধিক ধাতু মিলে যে একটা নতুন একটা ধাতু তৈরি করে, সেটাকে বলে সংকর ধাতু। তো সোনা ও তামা মিলে একটা সংকর ধাতু তৈরি করেছে, মানে সোনা এবং তামা মিলে একটা ধাতু তৈরি করেছে। তো সেই ধাতুর ভর কত? 100 গ্রাম। তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে সোনার ভর যদি বলি M1 এবং তামার ভর যদি বলি M2, তাহলে সোনা এবং তামা দুইটা ভর মিলেই তৈরি করা হয়েছে সংকর ধাতু, সংকর ধাতুর ভর। তাহলে আমরা বলতে পারি M1 বা M1 প্লাস M2 ইকুয়াল টু 100 গ্রাম, কারণ সোনার ভর এবং তামার ভর যোগ করলে তো সংকর ধাতুর ভর পাওয়া যাবে। নাম্বার 1 ইকুয়েশন। প্রশ্নে কিন্তু তোমার কাছে চাইছে সংকরে সোনার পরিমাণ কত, দ্যাট মিনস M1 এর ভ্যালু কত। এনিওয়ে, তো আমরা একটা কন্ডিশন পেলাম। এরপরে দেখো আমরা আরো একটা কন্ডিশন এখান থেকে বের করব। কি কি দেওয়া আছে একটু দেখি। তোমার এখানে কিন্তু দেওয়া আছে সোনার ঘনত্ব দেওয়া আছে, আবার তামারও ঘনত্ব দেওয়া আছে, আবার সংকরের ঘনত্ব দেওয়া আছে। দ্যাট মিনস ρ1 দেওয়া আছে, ρ2 দেওয়া আছে এবং রো দেওয়া আছে। ρ1টা কি সোনার ঘনত্ব, ρ2 হচ্ছে তোমার তামার ঘনত্ব। এবার এই দুটো মিলেই যে নতুন সংকর তৈরি হলো তার ঘনত্ব। আমার কথা হচ্ছে বুঝতে পারছো? এখন এখানে একটা কথা তোমাদের একটু জানা দরকার যে ঘনত্ব, যেটা ঘনত্ব কিন্তু এখানে যে আমরা ঘনত্বের ব্যাপারটা বলতেছি, ঘনত্ব কিন্তু মোটেও কিন্তু এরকম করা যাবে না ρ1 প্লাস ρ2 ইকুয়াল টু রো। দুইটা ঘনত্বর সমষ্টি মিলে একটা সংকরের ঘনত্ব হয় না।
বা আমরা বললাম মনে করো যে হচ্ছে পেন একটা উপাদানে তৈরি, এর ঘনত্ব, স্কেল আর একটা উপাদানে তৈরি, এর ঘনত্ব, এই দুটো মনে করো গুলি আমি নতুন একটা পদার্থ তৈরি করলাম, তাহলে প্রথম এই স্কেলের ঘনত্ব প্লাস পেনের ঘনত্ব দুইটা মিলেই এই নতুন যেই গলিয়ে যে নতুন পদার্থ তৈরি করলাম তার ঘনত্ব কিন্তু মোটেও সমান না। এটা কিন্তু নট ইকুয়াল, ব্যাপারটা কিন্তু বি কেয়ারফুল। বাট এখানে কিন্তু তোমার আয়তন, এর আয়তন তোমার হচ্ছে সোনার আয়তন এবং তোমার ইয়ার আয়তন কি বলে তামার আয়তন ইকুয়াল টু নতুন যে বস্তু তৈরি হলো তার আয়তন সমান, এটা সমান হতে পারে, আয়তন সমান হতে পারে, বাট ঘনত্ব কিন্তু সমান নয়। কারণ ঘনত্ব সমান নয় এই জন্য যে তুমি কি পরিমাণ ঘন মানে নতুন যে সংকট তৈরি করছো সেটা তুমি কি পরিমাণ ঘনত্বে তৈরি করছো তার উপরে কিন্তু ডিপেন্ড করবে। কি পরিমাণ ঘনত্বের মানে ঘনত্ব কম বেশি হবে আর কি, ঘনত্ব কম বেশি হবে বলতে সোনার একটা ঘনত্ব আছে, রূপার একটা ঘনত্ব আছে, এখন তোমাকে কি করতে হবে, দুটো যদি সংকট তৈরি করতে হয় দুটো তাপ দিতে হবে, তাই না? তো তাপ দিলে পারে বস্তুটার কিন্তু দেখো তরল অবস্থায় একরকম ঘনত্ব থাকবে, কঠিন অবস্থায় কিন্তু আরেক রকম ঘনত্ব থাকবে, বায়বীয় অবস্থা যদিও বায়বীয় অবস্থা পর্যন্ত যাবে না যেহেতু এটা হচ্ছে ধাতু, ধাতু বায়বীয় অবশ্য নিয়ে যাওয়া যায়। এখন এমন না যে আমার কথা ভুল বোঝো না, যে এমন না যে ধাতুকে মনে হয় বায়বীয় পদার্থে পরিণত করা যায় না, অবশ্যই করা যায়, কিন্তু ধাতুকে বায়বীয় পদার্থ কেন তৈরি করবো তুমি, তুমি সোনা আর তামাকে বায়বীয় পদার্থ কেন তৈরি করবে, তৈরি করলে তো সেটা তো ভ্যানিশ হয়ে যাবে, তাই না, বাতাসে উড়ে চলে যাবে, এরকম কেউই করে না। তো যাই হোক আর কি বলছি, তো তুমি মনে করো সোনার ঘনত্ব এবং হচ্ছে তামার ঘনত্ব দুইটা মিক্সড করে তুমি এখন যদি বলো সমান, এখন যদি এই সংকর ধাতুটা যদি তরল অবস্থায় থাকে তাহলে তার ঘনত্ব হবে একরকম, আর যদি সেটা যদি হচ্ছে কঠিন অবস্থায় থাকে তার ঘনত্ব কিন্তু হবে আরেক রকম, ঘনত্ব মানে কত আড়াসড়ভাবে বসে আছে। এখন কি বলবো, মানে বরফের ঘনত্ব এবং তোমার হচ্ছে পানির ঘনত্ব কি সমান, দুটো কিন্তু সমান না, পানির ঘনত্ব একরকম, বরফের ঘনত্ব কিন্তু একটু কিন্তু ভিন্ন। এখন কেউ যদি বলো যে ভাই বরফের ঘনত্ব এবং পানির ঘনত্ব, মোটেও না, বরফ কঠিন কিন্তু পদার্থ কিন্তু দেখো একটাই হলো, বরফের ঘনত্ব পানির ঘনত্ব দুইটা কিন্তু টোটাল ভিন্ন জিনিস, দুইটা কিন্তু আলাদা। বাট এখন এই যে এই সংকর ধাতুটা যদি তরল অবস্থায় থাকে একরকম ঘনত্ব হবে, আর কঠিন অবস্থায় থাকলে আরেক রকম ঘনত্ব হবে, যে কোনো পদার্থ তরল অবস্থায় ঘনত্ব হবে একরকম এবং কঠিন অবস্থায় তার ঘনত্ব হয়ে যাবে ভিন্ন। এই নিবে আশা করি আমার কথা বুঝতে পারছো যে এই তামার ঘনত্ব এবং সোনার ঘনত্ব দুইটা সমষ্টি একটা ঘনত্ব কেন হবে না, আশা করি বুঝছো। বাট আয়তনের কথা যদি বলো, যে দেখো তোমার আয়তন হচ্ছে তামা এবং সোনা, এই দুটোর আয়তন যা হবে সংকর সে তরল অবস্থায় থাকুক অথবা তোমার মানে গলিত অবস্থায় থাকুক অথবা সে কঠিন অবস্থায় থাকুক না কেন, আয়তন সমান হবে। গলিত অবস্থায় থাকলে আয়তন সমান হবে, তরল অবস্থায় থাকলে আয়তন সমান হবে, মোটেও আয়তন বেশি প্রদূষণ করবে না। আশা আশা করি আমার কথাটা বুঝছো। এখন বলতে পারো যে ভাইয়া আমি কঠিন অবস্থায় একটা কঠিন অবস্থায় থাকলে এটা একটা আয়তন প্রদর্শন করছে, আর তরল অবস্থায় থাকলে তো এটা তো পাতলা অবস্থায় থাকবে। মনে করো আমি এই সংকর ধাতুকে তরল অবস্থায় আমার টেবিলের উপরে রাখলাম, তো রাখলে তো এটা তো পাতলা অবস্থায় থাকবে, আরে ভাই পাতলা অবস্থায় থাকবে তো কী হয়েছে, আয়তন কমবে না, পাতলা অবস্থায় যেটা পড়ে আছে তো সম্পূর্ণটা এক জায়গায় করো যে আয়তন হবে, আবার কঠিন অবস্থায় যদি এক জায়গায় করো যে আয়তন হবে সমান হবে। আশা করি আমার আর বেশি এক্সপ্লেন করা লাগবে না, আয়তন কেন সমান হবে, আর ভর তো সমান হবেই, এটা বুঝতে পারছো। বা আমরা একদম সহজ কথায় বলে রাখি, যেগুলো মৌলিক যেই হচ্ছে তোমার একক দিয়ে তৈরি যেই উপাত্তগুলো সেগুলোর ক্ষেত্রে সমান হয়, যেমন ভর জাস্ট কেজি বা গ্রাম বা পাউন্ড একটা একক, আয়তন জাস্ট ঘনমিটার বা ঘন সেন্টিমিটার বা ঘন ফিট। বাট দেখো ঘনত্ব কিন্তু গ্রাম পার কিউবিক সেন্টিমিটার বা কেজি পার কিউবিক মিটার বা পাউন্ড পার কিউবিক ফিট, তাই না? এইগুলো কিন্তু সমান না, যৌগিকগুলো সমান না। আশা করি বুঝছো আমার কথা। তাহলে আমরা এটা সমান বলতে পারি না, তাহলে আমরা আরেকটা কন্ডিশন এখানে বলতে পারি আয়তনগুলো সমান। তো আয়তনগুলো যদি সমান হয় তাহলে আমরা এখানে কি বলবো, v1 প্লাস v2 ইকুয়াল টু v বা v1 আমরা কি বলবো, v1 মানে হচ্ছে ঘনত্ব, তাই না? বাট আমার কি সরি v1 মানে হচ্ছে সোনার আয়তন এবং v2 মানে হচ্ছে তামার আয়তন। তো সোনার ঘনত্ব কিন্তু দেওয়া আছে এবং সোনার ভর কিন্তু মেনলি কিন্তু আমাদের সোনার ভর বের করতে হবে। তাহলে আমরা কিন্তু জানি যে ভর ইকুয়াল টু আয়তন ইন্টু ঘনত্ব, তাহলে আয়তন সমান কি হবে, ভর ভাগ ঘনত্ব। তাহলে আমরা কি এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারি না, যে সোনার ভর বাই সোনার ঘনত্ব প্লাস তামার ভর বাই তামার ঘনত্ব ইকুয়াল টু সংকরের ভর বাই সংকরের ঘনত্ব, বা m1 বাই সোনার ঘনত্ব কত দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে 19 প্লাস m2 বাই তামার ঘনত্ব কত দিয়েছে 9, আর সংকরের ভর কত দেওয়া আছে, প্রশ্ন দেওয়া আছে এই যে 100 ভাগ, আর হচ্ছে সংকরের ঘনত্ব কত 16, নাম্বার 2 ইকুয়েশন। আমার মনে হয় এখন তুমি ক্যালকুলেটর ইউজ করে এই অঙ্কটা পারবা।
যে M1 M2 আননোন, এই যে দুইটা আননোন থাকলে যেটা করতে এখানে দেখো M1 M2 আননোন, আমার মনে হয় করানো লাগবে না, M1 M2 এটা ক্যালকুলেট করলে সরাসরি হয়ে যাবে। আশা করি বুঝছো। এটা বইতে অনেক ভিন্নভাবে অঙ্কটা করা আছে, অত জটিলভাবে করতে হবে না, সরাসরি এইভাবে দুইটাই ইকুয়েশন বানাবা, বানিয়ে ক্যালকুলেট করে দেবো, অবশেষ। আশা করি বুঝছো। দেখো এই অঙ্কটাতে বলা হচ্ছে 272 গ্রাম ভরের একটি লোহার টুকরা 13.6 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার ঘনত্বের পারদে 5/8 অংশ নিমজ্জিত অবস্থায় ভাসে। লোহার আয়তন ও ঘনত্ব বের করো। এখন আমরা কিন্তু ভাসমান বস্তুতে চলে গেছি, এতক্ষণ ধরে কিন্তু আমরা ডুবন্ত বস্তুর অঙ্ক করছিলাম। তো এখন ভাসমান বস্তুর অঙ্কটা কীভাবে করবো? দেখো অঙ্কটার ক্ষেত্রে দেখো প্রশ্নে কিন্তু একটু ভালো করে পড়ে দেখো, 272 গ্রাম ভরের একটি লোহার টুকরা এত ঘনত্বের পারদে 5/8 অংশ নিমজ্জিত অবস্থায় ভাসে। মানে নিমজ্জিত অবস্থায় ভাসে বলতে কত অংশ? 5/8 অংশ। কার? এই বস্তুর, টোটাল বস্তুর 5/8 অংশ ভাসে। দ্যাট মিনস বস্তুর আয়তনে 5/8 অংশ ভাসে। তো 5/8 অংশ ভাসতেছে। তো এখন কিন্তু দেখো, সরি, 5/8 অংশ নিমজ্জিত অবস্থায় ভাসতেছে। আমার কথা মনে বুঝছো যে এটা কিন্তু পুরোপুরি ডুবে ভাসছে না, কিন্তু মানে ডুবন্ত অবস্থায় ভাসছে না, কিন্তু এটা আংশিক নিমজ্জিত অবস্থায় ভাসছে, কারণ এখানে কিন্তু বলছে 5/8 অংশ নিমজ্জিত অবস্থায় ভাসতেছে। আমার কথা নিশ্চয়ই বুঝতে পারছো। কতটুকু নিমজ্জিত অবস্থায় ভাসতেছে? 5/8 অংশ নিমজ্জিত আছে, দ্যাট মিনস 5/8 অংশ ডুবন্ত অবস্থায় ভাসছে। নিমজ্জিত না বলে যদি আমরা বলতাম ডুবন্ত অবস্থায়, তাহলে বুঝতে পারতাম 5/8 অংশ ডুবন্ত অবস্থায় ভাসছে। দ্যাট মিনস ডুবে আছে কতটুকু? এই বস্তুর আয়তনে 5/8 অংশ ডুবে আছে। আমার কথা নিশ্চয়ই বুঝছো। তাহলে 5/8 অংশ যদি ডুবে থাকে, তাহলে লোহার আয়তনের ঘনত্ব নির্ণয় করো। তাহলে আমরা ডুবন্ত বস্তুর ক্ষেত্রে শর্ত কি জানি বলো তো? বস্তুর ওজন ইকুয়াল টু অপসারিত তরলের আয়তন ইন্টু তরলের ঘনত্ব ইন্টু জি, যদি অভিকর্ষ এককে বলি। আর যদি পরম এককে বলি তাহলে জি হবে না। তো আমরা এটা পরম এককে বের করে ফেলি, তোমার ইচ্ছা, তুমি অভিকর্ষ এককে এটা বের করতে পারো, কোনো অসুবিধা নেই। তো এখন দেখো, তাহলে এই অবস্থায় বস্তুর ভর দেওয়া আছে, তাই না? তো বস্তুর ভর আমি অভিকর্ষ এবং পরম দুইটা এককে এই অঙ্কটা করে দিচ্ছি। তাহলে প্রথমে আমি অভিকর্ষ একক করি। বস্তুর ভর দেওয়া আছে, তাহলে বস্তুর ভর আমাকে প্রশ্নে কি চেয়েছে? লোহার আয়তন ও ঘনত্ব নির্ণয় করো। দ্যাট মিনস এই যে এই লোহার টুকরো, সেই লোহার টুকরো আয়তন এবং ঘনত্ব তোমাকে বের করতে বলছে। এই ভি বলতে আমরা কি বলতেছি বলো তো? এই ভি মানে হচ্ছে বস্তুর যে পরিমাণ অংশ নিমজ্জিত অবস্থায় আছে তার আয়তন, বা আমরা বলতে পারি অপসারিত তরল আয়তন, কারণ আমরা জানি অপসারিত তরল আয়তন সমান বস্তুর যে অংশ ডুবে আছে সেই অংশের আয়তন। ইতিপূর্বে কিন্তু আমরা বলতেছি একটা পাত্রের ভিতরে মনে করো পারদ আছে এখানে, তো এই যে এই বস্তুটা জাস্ট এইটুকু অংশ ডুবে আছে। তো এইটুকু অংশ কত? টোটাল পারদের আয়তন যদি ভি প্রাইম বলি, তাহলে এই ডুবন্ত অংশের আয়তন কতটুকু হবে? এই ডুবন্ত অংশের আয়তন ওরা বলছে যে বি প্রাইমের 5/8 অংশ, আয়তনে 5/8 অংশ। তার মধ্যে ডুবন্ত অংশ কত? ডুবন্ত অংশের আয়তন বি প্রাইম ইন্টু 5/8 অংশ। টোটাল আয়তন 5/8 অংশ, যেহেতু ডুবে আছে। আশা করি আমার কথা বুঝছো। আর আমরা কিন্তু বেসিক কিন্তু বললাম যে বস্তুর যে পরিমাণ অংশ ডুবে থাকে অপসারিত তরলের আয়তন এবং ওই ডুবন্ত অংশের আয়তন সমান। তাহলে এটা তো আমরা বলছি অপসারিত তরল আয়তন, তাই না? তাহলে এই আয়তন সমান কত হবে? এই অংশটা যেটুকু ডুবে আছে, বা ডাব্লিউ ইকুয়াল টু ভি প্রাইম ইন্টু 5/8 ইন্টু রো ইন্টু জি। সরি, আমরা আগে পরমাণু অভিকর্ষ একক করবো। তো বস্তুর ভর দেওয়া আছে কত? 272 ইকুয়াল টু ভি প্রাইম বের করতে হবে 5/8, তরলের ঘনত্ব কত? 10.6। এখান থেকে তুমি সরাসরি বি প্রাইমের ভ্যালু পেয়ে যাবে, আয়তন কত পেয়ে যাবে। আশা করি আমার কথা বুঝছো। আয়তন সম্ভবত হবে আর কি, এখানে আয়তনটা সম্ভবত হবে 8.5 আর কি, 8.5 গ্রাম পার কিউবিক সেন্টিমিটার। এটা পরম একক, সরি অভিকর্ষ একক করলাম। এখন যদি পরম একক করতে ডাব্লিউ ইকুয়াল টু ভি রো জি, তখন কিন্তু তোমাকে যেটা করতে হতো ফর্মুলা কি? ডাব্লিউ ইকুয়াল টু ভি প্রাইম ইন্টু 5/8, কারণ এই আয়তন আর এই আয়তন সমান রো জি। তখন তোমাকে যেটা করতে হতো, বস্তুর ভর দেওয়া আছে কিন্তু গ্রাম এককে দেওয়া আছে, তোমাকে তখন কি করতে হবে? পরম এককে নিতে হবে, এই ভরটাকে কিন্তু পরম এককে নিতে হবে। তো নিয়ে ফেলো ভরটাকে পরম একক 272। কি করতে হবে? জাস্ট ভর দেওয়া থাকলে বা পরম একক থাকলে আমরা কিন্তু জানি যে এক পরম একক ইকুয়াল টু, সরি, পরম একক ইকুয়াল টু অভিকর্ষ একক ইন্টু জি। পরম একক দেওয়া আছে, যদি অভিকর্ষ একক দেওয়া আছে, পরম একক বের করতে চায়, তাহলে অভিকর্ষ একের সাথে জি দ্বারা গুণ করতে হবে। এটা অভিকর্ষ একক দেওয়া আছে, তাহলে এখানে জি দ্বারা গুণ করতে হবে। গ্রাম আছে, দ্যাট মিনস সি দিয়েছে, তাহলে সি দিয়েছে জি কত? 980 দ্বারা গুণ করে ফেলবো। ওকে, ভি প্রাইম ইন্টু 5/8 ইন্টু রো এর ভ্যালু কত? রো এর ভ্যালু হচ্ছে আমরা দেওয়া আছে 13.6 ইন্টু জি কত? যেহেতু অভিকর্ষ একক 980।
বা ভি প্রাইম একই আসবে, এটা উত্তর এবং এটা উত্তর একই আসবে 8.5। তোমার যে এককে ভালো লাগে তুমি করতে পারো, কোনো সমস্যা নেই। আশা করি বুঝছো আমরা অঙ্কটা কীভাবে করলাম। তো আজকে আমরা মোটামুটি অনেকগুলো ম্যাথমেটিক্যাল প্রবলেম সলিউশন করলাম। এই ম্যাথমেটিক্যাল প্রবলেম অনুসারে তোমরা বেশ কিছু অঙ্কগুলো করে ফেলো। তো আজকের মতো ক্লাস এতটুকুই। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফিজ।